স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি এখন ধ্বংসস্তূপ। অর্ধেকের বেশি অংশ গুঁড়ি দেয়া বাড়িতে দেখতে শুক্রবার জড়ো হয় উৎসুক জনতা। রড, ইট সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাচ্ছেন অনেকে। একই চিত্র সুধা সদনেও। দেখতে আসা অনেকে বলছেন, এমন পরিস্থিতির জন্য শেখ হাসিনাই দায়ী। স্বৈরাচারীদের জন্য ৩২ নম্বরের ভাঙা বাড়ি শিক্ষা হয়ে থাকবে বলে মনে করেন তারা। ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনের ভাষণের খবরে বুধবার রাতে দেশব্যাপী বুলডোজার কর্মসূচি শুরু করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। গুঁড়িয়ে দেয়া হয় শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি। বাড়িটি ভাঙতে শুক্রবার ভারী যন্ত্রপাতি দেখা না গেলেও কিছু অংশে হাতুড়ি দিয়ে ভাঙচুর করেন কয়েকজন। কেউ কেউ কাটেন রড, আর তা নিতে দেখা যায় আরেক দল। ইট নিয়ে যেতেও দেখা গেছে কাউকে কাউকে। ভাঙলেই যে মানুষের সমাধান হবে তা না, না ভাঙ্গি সরকারের আওতায় নেই। স্বৈরাচারের পতনের যে নির্মম পরিণতি, আসলে এটা পরবর্তী গভর্নমেন্টের জন্য এটা শিক্ষণীয় বিষয় থাকবে। এক্সকাভেটর ও বুলডোজার দিয়ে বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে দেয়া হয়। শুক্রবার ওই বাড়ি ঘিরে ছিল উৎসুক জনতার ভিড়। দেখেন ঘুরে ঘুরে। কারোর প্রতি কারোর অত্যাচার, অনাচার, জুলুম অতিরিক্ত মাত্রা হলে ক্ষোভের যে বহিঃপ্রকাশ, সেটাই আজ এই ধানমন্ডি ৩২ নম্বর। তারা বলছেন, এই ভবন ভাঙার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দায়ী। স্বৈরাচারী শাসন ব্যবস্থার পাশাপাশি জুলাইয়ে গণহত্যা চালানোর অভিযোগ তাদের। স্বৈরাচার যে স্বৈরাচারী, সে যত দাপটেই দেখাক, এক সময় তার পতন ঘটবে। সাধারণ ছাত্র জনতা এটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। স্বৈরাচারী হাসিনার এবং শেখ মুজিবুর রহমানের সমস্ত চিহ্ন এই দেশ থেকে এইভাবেই মুক্ত করা হোক। একই চিত্র দেখা গেছে ধানমন্ডি ৫ নম্বর সড়কে শেখ হাসিনার বাড়ি সুধা সদনে। বুধবার রাতে সেখানেও আগুন দেয়া হয়। সেখান থেকেও রড, কাঠ সহ বিভিন্ন কিছু নিয়ে যাচ্ছেন অনেকেই। মানুষ ভাঙ্গি ছিঁড়ে লয়ে যেতেছে, এটা ঠিক না। যে আমাকে বাইরের রাষ্ট্রে যে মানে যে কয় যে বাঙালি চোর, এটা প্রমাণ করলে আজকাল সবাই শুভ বুদ্ধির উদয় হওয়া উচিত। একজন অন্যায় করলে আমার অন্যায় করতে হবে, এটার কোনো জাস্টিফিকেশন নাই। ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টার কারণেই মানুষ এমন কর্মসূচি দিয়েছে বলে মনে করেন বিক্ষুব্ধ জনতা। কালের সাক্ষী হয়ে থাকা বঙ্গবন্ধুর বাড়িটি এখন কেবল স্মৃতি, পড়ে আছে ধ্বংসাবশেষ। এখান থেকে যে যা পারছে বিভিন্ন রড, লোহা নিয়ে যাচ্ছে। তবে স্বৈরাচারের দোসররা যারা ছিল তারা যেন আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এমনটাই প্রত্যাশা জনসাধারণের। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। ধানমন্ডি ৩২ আছেন সহকর্মী ফরহাদুজ্জামান, আমরা এখন তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। ফরহাদ, আপনার প্রতিবেদনে যেমনটি সেখানে ধানমন্ডি ৩২টি গুঁড়ি দেওয়া হয়েছে, তার সবশেষ একটি চিত্র ফুটে উঠেছে। সেই সাথে সেখানে উৎসুক জনতা প্রতিক্রিয়াও দেখতে পেয়েছে আমরা। এখন সেখানে সামগ্রিক চিত্র, প্রেক্ষাপট কেমন দেখছেন? আমি প্রতিবেদনটিতে যেমনটি বলছিলাম, এখনো চিত্রটার থেকে আরো উৎসুক জনতার ভিড় বেড়ে গেছে। বিশেষ করে নামাজের পরপর কিন্তু আরো দর্শনার্থী বা উৎসুক জনতা ভিড় করেছে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আপনি দেখতে পাচ্ছেন যে পুরা ধানমন্ডি ৩২টা কিন্তু আসলে ধ্বংসবিশেষে পরিণত হয়ে গেছে। পাশাপাশি যে ৩২-এর যে ভবনটি ছিল, সেই ভবনটির কিন্তু সামনের পুরো অংশটাই ভেঙে ফেলা হয়েছে। এবং এখানে যে বাড়ির বিভিন্ন যন্ত্রাংশ আমরা দেখেছি যে তারা বেশ কিছু লোকজন তারা এগুলো নিয়ে যাচ্ছে। কেউ কেউ রড কেটে নিয়ে যাচ্ছে, কেউ বাড়িঘর নিয়ে যাচ্ছে, কেউ কেউ দেয়াল নিয়ে যাচ্ছে, কেউ ইট পাটকেল নিয়ে যাচ্ছে, যে আসলে যে যেভাবে করে নিয়ে যাচ্ছে। কিন্তু তবে আমরা জানতে পেরেছি এগুলো আসলে ছাত্র জনতার কেউ না, এগুলোর বেশিরভাগই বাইরের যারা আছে, যারা দিনমজুর, তারা আসলে এগুলো নিয়ে যাচ্ছে। এবং আমরা এখানে যারা উৎসুক জনতা ছিল বা যারা বিক্ষুব্ধ জনতা ছিল তাদের সাথেও কথা বলেছি। তারা বলছে যে আসলে স্বৈরাচারের একটা অন্যতম নিদর্শন হয়ে থাকবে এই ভবনটি বা এই নিদর্শনটি। তারা বলছে যে ভবিষ্যতেও যদি কোনো স্বৈরাচার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করে, তাদের কাছে এটা শিক্ষণীয় হয়ে থাকবে। আমরা দেখেছি যে আপনি দেখতে পাচ্ছেন এখনো কিন্তু ভবনটি যেহেতু বেশ কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে, এর কারণে কিন্তু ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তারপরেও বিভিন্ন উৎসুক জনতা কিন্তু এর উপরেই দাঁড়িয়ে আছে, ভবনগুলোতেও উঠছে। এবং পাশাপাশি আমরা দেখেছি যে আজকে ভারী কোনো যন্ত্রপাতি দিয়ে বাড়িটি ভাঙা হচ্ছে না, তবে হাতুড়ি, রড দিয়ে কিন্তু বিভিন্ন দেয়াল ভাঙা হচ্ছে, রড কাটা হচ্ছে। এর পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখি, গতকালও কিন্তু এখানে
বেশ কিছু কর্মসূচি পালন করেছে। তবে আজকে সার্বিক যে তথ্য আমরা পেয়েছি, এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কোনো পদক্ষেপ বা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উপস্থিতি এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। এর পাশাপাশি যে পাশের যে ভবনটি সেখানেও কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং এখনো সেখান থেকেও কিন্তু রড কাটা হচ্ছে। আমরা আজকে শ্রোতা সদনেও গিয়েছিলাম, সেখানেও চিত্র একই দেখেছি, সেখানেও আগুন দেওয়া হয়েছিল এবং অবশিষ্ট কোনো কিছুই পড়ে নেই। বাকি যে রড বা কাঠ ছিল সেখান থেকেও কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত আমাদের কাছে এই ছিল সর্বশেষ তথ্য। তবে জনসাধারণের একটা দাবি, দ্রুত, যেহেতু বাড়িটি আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং বাড়িটা একটু ঝুঁকিপূর্ণ, দ্রুত এটা অপসারণ করে এটাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এবং এটার যে সার্বিক যে চিত্র আছে সেইটা এখন পর্যন্ত যেন আর কোনো ঝামেলা না হয়, এই বিষয়টাতে যেন নিরাপত্তা নিশ্চিত যেন করতে পারে, সেই বিষয়ে জনসাধারণ আমাদেরকে নিশ্চিত করেছে। এখন পর্যন্ত ধানমন্ডি 32 থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফরহাদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। রাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে একথা জানানো হয়। বলা হয়, অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে। বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তায় প্রস্তুত। কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি বলেছে, রাজনৈতিক পট পরিবর্তনের পর যে মব কালচার দেখা যাচ্ছে তা মোকাবিলায় ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কথা জানানো হয়। বলা হয়, 6 মাসেও পলাতক স্বৈরাচার এবং দোসরদের আইনের আওতায় আনতে যথেষ্ট কার্যকর পদক্ষেপ না নেওয়ায় জনগণ আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। কঠোরভাবে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি বলেও জানানো হয় ওই বিবৃতিতে। পালিয়ে গিয়েও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ, এমন মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে তার দায় নিতে হবে উস্কানিদাতাদের। সকালে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত জনসভায় একথা বলেন তিনি। বলেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের যত টাকা চুরি ডাকাতি লুট করে বিদেশে পাচার করেছে তা অন্তর্বর্তীকালীন সরকারকে ফিরিয়ে আনতে হবে। জামায়াতের আমির আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশের প্রশাসন ও বিচার ব্যবস্থাকে পুরোদমে ধ্বংস করে দিয়েছে। দেশ গড়ার কাজে আপনাদেরকে সাথে চাই, পাশে চাই, কিন্তু আমরা যদি কোনো অন্যায় করি অবশ্যই আপনারা আমাদের ন্যায়সঙ্গত সমালোচনা করবেন এবং আমাদের অন্যায় কাজের গতি বন্ধ করে দেবেন। যদি আপনারা এইভাবে আমাদেরকে সহায়তা করুন, ইনশাআল্লাহ সাম্যের বাংলাদেশ, ন্যায় নীতির বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, দুঃশাসন মুক্ত বাংলাদেশ, মানবিক বাংলাদেশ আমরা আপনাদেরকে সাথে নিয়ে উপহার দিতে পারবো এই দেশবাসীকে ইনশাআল্লাহ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশ নিয়েছে বিএনপির প্রতিনিধি দল। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 7টায় ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে শুরু হয় অনুষ্ঠান, চলে 7 ঘন্টা এবং ঐতিহ্যবাহী ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে ছিলেন তার মেয়ে ব্যারিস্টার জয়মা রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, ব্যবসায়ী এবং সাংস্কৃতিক ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয় এই অনুষ্ঠানে। প্রাতরাশ এবং নৈশভোজে অংশ নেন তারা। পে স্কেল কমিশন গঠন, মহার্ঘ ভাতা সহ 7 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছেন সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় সমাবেশ। এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি না মানলে দেয়া হবে কঠোর কর্মসূচি। আন্দোলনের সংহতি জানিয়ে দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্য। আগামী বাজেটের আগে সব দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা।
পরে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে মিছিল শুরু হলে শহীদ মিনারের একটু সামনে আটকে দেয় পুলিশ। ব্যারিকেড ভেঙে এগোতে থাকে মিছিল। শাহবাগ মোড়ে আবারও পুলিশে বাধায় পড়লে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে আন্দোলনকারীরা। এ সময় জলকামান নিক্ষেপ করে পুলিশ। আয়ের সাথে ব্যয়ের কোনো সঙ্গতি নেই। কাজেই আমরা বলি আগামী যে বাজেট আসছে সেই বাজেটে মানুষের হাতে টাকা দেন। 1 লাখ 2 লাখ লোক জমা হন, সেইখানে নিজেদের দাবির কথা বলেন। এই ছাত্র জনতার সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল প্রজাতন্ত্রের কর্মচারীদের বৈষম্য দূর করে 20 সালের প্রাপ্য পে স্কেল দ্রুততার সঙ্গে দিয়ে দেবে। গোপালগঞ্জের সাবেক আইজিপি বেনজিরের 621 বিঘা জমির উপর গড়া সাভানা ইকো পার্কটি প্রায় পুরোটাই নিজস্ব অর্থায়নে তৈরি। স্ত্রীর নামে বিশাল ইকো পার্কটি তৈরিতে সোনালী ব্যাংক মতিঝিল শাখা থেকে ঋণ নেওয়া হয় 4 কোটি 19 লাখ টাকা, যার মধ্যে 3 কোটি টাকার বেশি পরিশোধিত। সরকারি কর্মকর্তার এত বড় অনিয়ম নিয়ে গণমাধ্যম, সুশীল সমাজ ও সরকারি নজরদারি প্রতিষ্ঠানগুলোর আগে প্রশ্ন তোলা উচিত ছিল বলছেন গবেষকরা। গোপালগঞ্জ সদর উপজেলার শাহপুর ইউনিয়নে বহুল আলোচিত সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক এর মালিক পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের স্ত্রী। আদালতের নির্দেশে গত বছর প্রশাসক বসানো হয় পার্কটিতে। 1 বছর পর 70 লাখ ও 38 লাখ টাকায় দুটি টেন্ডারে নিলামে নেয়ার প্রক্রিয়ায় রয়েছে পার্কটি। গোপালগঞ্জের দুটি প্রতিষ্ঠান। যদিও অনেকেই প্রশ্ন তুলেছেন, এমন একটি বিতর্কিত সম্পত্তির সচল রাখার প্রয়োজনীয়তা কি? দুদক বা স্থানীয় প্রশাসনের এত তৎপরতা কেন? তবে পলাতক থাকলেও বেনজির আহমেদ আড়াল থেকেই নিজস্ব কর্মী বাহিনী দিয়ে রিসোর্টটি পরিচালনা করছেন এমন অভিযোগ রয়েছে। হ্যাঁ, বেনজির স্যারের আমল থেকেই কাজ করতেছি। যেমন আমি আইটি ম্যানেজার, আইটি ডিপার্টমেন্ট নিয়েই কাজ করতেছি। আমার ডিপার্টমেন্টের হচ্ছে আইটি। রিসোর্টটি তৈরির জন্য স্ত্রী জিসান মির্জার নামে 2021 সালের 23 মার্চ সোনালী ব্যাংকের মতিঝিল শাখা থেকে 4 কোটি 19 লাখ টাকা ঋণ নেন বেনজির আহমেদ। এর মধ্যে 3 কোটি 81 লাখ টাকাই পরিশোধ করা হয়। এ থেকে স্পষ্ট যে রিসোর্টটি তৈরি করা হয়েছে নিজস্ব অর্থায়নে। এগুলো দেখবার জন্য প্রত্যেকটি জায়গার জন্য কিন্তু এক একটা করে প্রতিষ্ঠান রয়েছে এবং সেখানে এই জিনিসগুলো দেখভাল করার দায়িত্ব তাদের। দুর্ভাগ্যজনকভাবে তারা যেমন তাদের দায়িত্ব পালন করেনি, আবার এর বাইরে একটি তৃতীয় পক্ষ থাকে যারা এই সমস্ত জায়গায় নিরপেক্ষ জায়গা থেকে ভূমিকা রাখতে পারে। গবেষণা প্রতিষ্ঠান, মিডিয়া, বেসরকারি খাত, অ্যাসোসিয়েশন। কিন্তু আমরা দেখেছি যে এই সমস্ত জায়গাগুলোতে তাদেরও ভূমিকা খুব বেশি সরব না এবং খুব স্ট্রং না। অভিযোগ রয়েছে বিশাল এই রিসোর্টটি নির্মাণ করা হয়েছে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে অনেকটা জোর করে জমি দখলের মাধ্যমে। সম্প্রতি দুদক ও এনবিআর সরজমিনে তদন্তে যায়। এমন তৎপরতায় জমি হারানো অনেকেই আশায় বুক বাঁধছেন ফেরত পাওয়ার। অভিযোগ তো অবশ্যই করব। এখন আমাদের ভিটে মাটি, সেখানে 55 শতক জমি চলে গেলে তো আমাদের তেমন কিছু থাকে না। তাহলে বাঁচতেই যদি না পারি তাহলে অভিযোগ তো আমাদের অবশ্যই করতে হবে। রিসোর্টে নির্ধারিত ফি দিয়ে ঢুকতে পারেন দর্শনার্থীরা। সতর্ক বার্তা টানিয়ে রাখা হয়েছে প্রবেশ পথে। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের এই রিসোর্টটিতে এসে একটি কথাই মনে হতে পারে, আমার বিচার করবে তুমি, তোমার বিচার করবে কে? কবে তোমার দখল থেকে মুক্তি আমায় দেবে? এই রিসোর্টটি নির্মাণ করা হয়েছে বহু মানুষের বসতভিটা উচ্ছেদ করে এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে। এমন অভিযোগ রয়েছে যেসবের বিষয়ে সরকারের বিভিন্ন দপ্তর তদন্ত করছে। এখন প্রশ্ন হচ্ছে, এসব তদন্তের শেষ কোথায় এবং বাস্তুহারা সেসব মানুষ ফিরে পাবে কি তাদের বসতভিটা? মেহের মনি, ডিবিসি নিউজ, সাভানা ইকো পার্ক, গোপালগঞ্জ। চিকিৎসক নির্ভর ব্যবস্থা থেকে বের হয়ে প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে প্রথম রেফারেন্স পয়েন্ট হিসেবে গড়ে তুলে পর্যায়ক্রমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের পরামর্শ তাদের। এছাড়া চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যকর্মী, নার্স, টেকনিশিয়ানদের সংখ্যা ও দক্ষতা বৃদ্ধির উপর জোর দেন তারা। বাংলাদেশের স্বাস্থ্য খাতে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ নতুন কিছু নয়। আওয়ামী লীগ শাসনামলে স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা ও লাগামহীন দুর্নীতির অভিযোগ ওঠে বারবার। এ খাত সংস্কারে 18 নভেম্বর অধ্যাপক AK আজাদ খানকে প্রধান করে 12 সদস্যের কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সাথে মতবিনিময় করেছেন কমিশনের সদস্যরা। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের কাছে সুপারিশ দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংস্কার কমিশনের প্রধান কাজ হবে প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করা।
আমাদেরকে প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থার চিন্তা করতে হবে। স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনার যে কর্মীরা আছে এবং কমিউনিটি ক্লিনিকের যে CHCP আছে, এই 3 গ্রুপকেই একটা আমব্রেলার নিচে আনা। প্রাইমারি হেলথ কেয়ার কিন্তু নগরেও করতে হবে। উপজেলা হেলথ কমপ্লেক্সকে ফার্স্ট রেফারেল সেন্টার এইটা করার পিছনে মানে যে চিন্তাটা কাজ করতেছে যে আমাদেরকে রেফারেল সিস্টেমটাকে একটা খুব সুসংহত করা। তারা মনে করেন নতুন চিকিৎসকদের একটি বড় অংশ মানহীন হয়ে তৈরি হচ্ছে। চিকিৎসা শিক্ষার মান বাড়াতে সংস্কার প্রস্তাবনায় বিশেষ গুরুত্ব দিতে হবে। ডাক্তার আমাদের মোটামুটি আছে, তাহলে এখন আমাদের গুণগত দিকে নজর দেওয়া দরকার। সরকারের যে সর্বশেষ 11-12টা মেডিকেল কলেজ খোলা হয়েছে, যেখানে একেবারেই কিছু নেই বলা চলে আর কি। শিক্ষক নেই, বিল্ডিং নেই, যন্ত্রপাতি নেই, একেবারেই মানের ধারে কাছে নেই। সরকার ইচ্ছা করলে এটা বন্ধ করতে পারে এবং সেই স্টুডেন্টগুলো রিডিস্ট্রিবিউট করে দিতে পারে। মাঠ পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতা কাটাতে একটি সমন্বিত ব্যবস্থাপনা সংস্কার প্রতিবেদনে থাকবে প্রত্যাশা বিশেষজ্ঞদের। স্বাস্থ্য সেবা হচ্ছে একটা দলগত সেবা, এখানে ডাক্তার একা কিন্তু কিছুই করতে পারবে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। অমর 21 বইমেলার প্রথম শুক্রবার শিশুদের পদচারণায় মেলা প্রাঙ্গণ মুখরিত হলো। এবার সিসিমপুরের আয়োজন না থাকায় মন খারাপ তাদের। প্রতি বছর বইমেলায় শুক্র শনি মূল আকর্ষণ থাকে, শিশু প্রহরে সিসিমপুরের এই বিশেষ আয়োজন। তারপরও অভিভাবকদের হাত ধরে স্টলে ঘুরে পছন্দের বই খুঁজতে দেখা গেছে বাচ্চাদের। ছোট্ট নীলাদ্রি 15 মাসের এই শিশু উৎফুল্ল বইয়ের সংস্পর্শে। বাবা মোহাম্মদ মাসুদ রানার সাথে সায়দাবাদ থেকে সে এসেছে মেলায়। তুমি কি করছো মা? প্রথমবার মেয়েকে নিয়ে মেলায় এসে শিশু প্রহরের মূল আকর্ষণ সিসিমপুর না থাকায় হতাশ নীলাদ্রির বাবা। একটা জিনিস খুব খারাপ লাগলো যে প্রতি বছর যেখানে সিসিমপুর আসতো, তো ওইটা আমি এবার এসে লক্ষ্য করলাম না। তো বাচ্চাদের জন্য ওই আয়োজনটা মনে হয় জরুরি ছিল আসলে। যদি এটা অ্যাড করা যায় আমার মনে হয় ভালো হবে আসলে। তবে নীলাদ্রির মতো আরো অনেক শিশুর কলকাকলিতে মুখর মেলা প্রাঙ্গণ। দেখা যেত প্রতি বছর হচ্ছে সিসিমপুরে আসতে অনেক মজা হতো, কারণ তাদেরকে তো আমরা টিভিতে দেখি, বাস্তবে দেখতে তাদের সাথে অনেক ভালো লাগে, তাদের সাথে কথা বলতে। সিসিমপুরটা এবার থাকলে অনেক ভালো হতো, কিন্তু এবছর নেই, দুঃখ হচ্ছে একটু। সিসিমপুর থাকলে তো ডবল মজা করতে পারতাম। আমি তো সিসিমপুর করছি, সিসিমপুর নাই কেন? শিশুদের উপযোগী নানা বই থাকলেও তারা পছন্দ করছে রং বেরঙের মলাট আর ছবির বই। শিশু প্রহর চলছে আজকে, সেই ক্ষেত্রে হচ্ছে শিশুরা এসে খুঁজছে হচ্ছে চিচিমপুর। শুক্রবার ছুটির দিন, আলহামদুলিল্লাহ ভালো, মানে শিশুরা আসতেছে, পছন্দ করতেছে বেশ। অন্যদিকে সন্তানদের বই পড়ার আগ্রহ তৈরি করতে বইমেলায় আসার উৎসাহ দেন সচেতন অভিভাবকরা। বাচ্চারা প্রত্যেক বছর বইমেলাতে আসে সিসিমপুর দেখার জন্যই। এটা আশা করে আসে যে একটু এখানে খেলা করতে পারবো, শিখা হালুর সাথে একটু খেলাধুলা করবে। বাচ্চা তো 3.5 বছর হলো, তো এবারে ফার্স্ট টাইম এসেছি ওকে নিয়ে। সো ডেফিনেটলি ওদের জন্য যদি ডিফারেন্ট কিছু থাকে, কারণ ওরা তো বই সম্পর্কে ওরকম না, ওরা ওদেরকে দেখে দেখেই জানে, এজন্য ওদেরও খুব মন খারাপ। সাথে আমাদেরও একটু খারাপ লাগছে যে এবারে কেন এই আয়োজনটা করা হলো না। ছুটির দিনে দুপুর 1টা পর্যন্ত 5টি নতুন বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। ডিমের বাজারে শুরু হয়েছে অস্থিরতা। খামারি পাচ্ছেন না ন্যায্য দাম, আবার ভোক্তাকে কিনতে হচ্ছে বাড়তি দরে। প্রান্তিক খামারিদের দাবি ডিম বিক্রি করে উৎপাদন খরচ উঠছে না তাদের, আর কয়েক হাত ঘুরে ভোক্তারাই সে ডিম কিনছেন বেশ চড়া দরে। দামের এই অস্থিরতার জন্য সরবরাহ ব্যবস্থাকে দুষছেন বিক্রেতারা। নিম্ন আয়ের মানুষের সস্তা প্রোটিনের উৎস ডিম। রাজধানীর পাইকারি বাজারে ডজন 122 থেকে 125 টাকা হলেও কয়েক হাত ঘুরে তা পাড়া মহল্লার দোকান হয়ে ভোক্তার পাতে যাচ্ছে 140 টাকা ডজন দরে। যদিও প্রান্তিক খামারিদের আক্ষেপ, ডিম বিক্রি করে উৎপাদন খরচও উঠছে না। টাঙ্গাইলের খামারিরা বলছেন গেল কয়েক মাস ধরে লোকসানে ডিম বিক্রি করলেও সরকারি কোনো সংস্থাই দাঁড়ায়নি পাশে। আলি বেচতেছে 45 টাকা খরচা, আর পাইকারি বেচতেছে 40 পয়সা। 30 বছর যাবত মুরগির খামার করি, কিন্তু এইবারকার মতো এত পরিস্থিতি আমরা কোনোদিন দেখিনি।
খামারির লোকসানে বিক্রি করা ডিম নরসিংদীর পাইকারি বাজারে মিলছে 114 টাকা ডজন বা 38 টাকা হালিতে। তাদের দাবি, গেল কয়েক দিনের তুলনায় পাইকারিতে ডিমের দাম আরো খানিকটা কমেছে। পর্যাপ্ত পরিমাণ খামার আছে, তারা সবাই লসে। আমরা বিক্রি করতে পারতেছি 10 টাকা 50 পয়সা। গাপ্পি আছে, আবার বাঙ্গাচুরা আছে, আমরা 210 টাকা করি ও বেশি। খামারি তো মনে করো সরাসরি বাজারে। তবে প্রান্তিক খামারি উৎপাদিত লোকসানের ডিম কিন্তু রাজধানীর ভোক্তারা কিনছেন চড়া দরেই। মহাখালী কাঁচাবাজারের এই দোকানি যেমন শুক্রবার 122 থেকে 125 টাকা পাইকারি দরে ডিম বিক্রি করেছেন। 2-3টা ডিম আছে, অক্ষরে যে স্পেশাল যেটা এটা 130 টাকা ডজন ডিম বিক্রি করতেছে, তো কম 125। যা খুচরা বিক্রেতার হাত ঘুরে ভোক্তার কাছে যাচ্ছে 135 থেকে 140 টাকা ডজন দরে। গাড়ি ভাড়া, তারপর ভাঙ্গা চুরা, কাস্টমারে নেয় বাচ্চা, ছোটগুলো আবার কম দামে বিক্রি করতে হয়। এ নিয়ে মুদি দোকানে বিক্রি করবে, তো 40 টাকার নিচে বিক্রি করবে না। রাজধানীর তালতলা বাজারেও দেখা মিলল ডিমের ডজন 140 টাকা। লাল ডিম বিক্রি করতেছি 135-40 টাকা ডজন, সাদা ডাল 130 টাকা। ক্রেতা বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ ব্যবস্থা ত্রুটির কারণেই পর্যাপ্ত যোগান থাকার পরও বাড়তি দামে ডিম কিনছেন ভোক্তারা। আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে লোকসান গুনতে হচ্ছে খামারিদের। এ অবস্থায় সরকারের কার্যকর হস্তক্ষেপের দাবি উদ্যোক্তাদের। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ, এবার আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি। একই সাথে আইসিসিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র রাষ্ট্র ইসরায়েলের জন্য অবৈধ বলেও মন্তব্য করলেন ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের একটি তথ্য বিবরণীতে কথা জানানো হয়। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আরোহণের পরপরই প্রতিবেশী রাষ্ট্র ও দ্বীপ দখলের হুমকি থেকে শুরু করে শুল্ক আরোপ ও গাজা ইস্যু সহ নানা বিষয়ে গরম গরম তৎপরতা শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্র ও ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির অবৈধ ও ভিত্তিহীন কর্মকাণ্ডের অভিযোগ করেন ট্রাম্প, যার মধ্যে রয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি। গত নভেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও হামাস কমান্ডারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। এ বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশে দাবি করা হয়, ইসরায়েলকে নিয়ে লজ্জাজনক নৈতিক সমতা তৈরি করেছে আইসিসি। আন্তর্জাতিক অপরাধ আদালতের সাম্প্রতিক পদক্ষেপগুলো বিপজ্জনক নজির স্থাপন করেছে এমন মন্তব্য করেন ট্রাম্প। বলেন, আইসিসির এই ধরনের পদক্ষেপে বিপদে পড়েছে মার্কিনিরা। হয়রানি ও গ্রেপ্তার আশঙ্কার মধ্যে রয়েছে তার দেশের মানুষ। ফলে মার্কিন নাগরিক বা তাদের মিত্রদের নিয়ে আইসিসির তদন্তে সহযোগিতা করা ব্যক্তি ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে আরোপ করা হবে আর্থিক ও ভিসা নিষেধাজ্ঞা। আগের মেয়াদে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলায় আইসিসির ওপর ট্রাম্প নিষেধাজ্ঞা জারি করলেও তা প্রত্যাহার করেছিল বাইডেন প্রশাসন। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। বিপিএলের 11তম আসরের মেগা ফাইনাল আজ। বরিশালের ব্যাক টু ব্যাক নাকি চিটাগংয়ের প্রথম, কার হাতে উঠবে শিরোপা? সেই লড়াইয়ে মিরপুরে সন্ধ্যা 6টায় মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও মোহাম্মদ মিঠুনের চিটাগং কিংস। ফাইনালে বরিশালকে কঠিন প্রতিপক্ষ মানছেন চিটাগংয়ের কোচ শন টেট। তবে লক্ষ্য একটাই, শিরোপা জয়। কিংদের হারানো সহজ হবে না বলে মত তামিম ইকবালের। তাই ফাইনালের মহারণে উজাড় করে দিতে চান সেরাটা। কেউ এটা ভাবে নাই যে ওরা ফাইনালে উঠবে, বাট মাঠের ক্রিকেটে তারা প্রমাণ করেছে। অভিজ্ঞতা ও শক্তির বিচারে ফরচুন বরিশালকে ফাইনালে দেখাটা আশ্চর্য ছিল না। তবে চমক দিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে নাম লিখিয়েছে চিটাগং কিংস। কিংদের হারানো সহজ হবে না মানছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। বেস্ট থিং অ্যাবাউট মাই টিম এট দ্য মোমেন্ট আর উই আর ভেরি রিল্যাক্সড। আমরা জানি যে আমাদের কি করতে হবে। এটাই দেখার বিষয় যে আমরা এক্সিকিউটটা করি কত ভালোভাবে কালকে। বরিশালের ভাবনায় যখন ক্যালকুলেটিভ ক্রিকেট, তখন চ্যালেঞ্জ নিতে তৈরি চিটাগং কিংস। হেড কোচ শন টেইট বললেন, চড়াই উতরাই পেরিয়ে শিরোপার দোরগোড়ায় তার দল, তাই পেছনে ফিরে তাকানোর সুযোগই নেই। অবশ্যই শিরোপা জিততে চাই, তবে সেটা সহজ হবে না। আর চ্যালেঞ্জের কথা বলবো, আমরা চ্যালেঞ্জ নিতে নিতেই এত দূর এসেছি। আমরা সেরা খেলাটাই খেলবো।
চট্টগ্রামের ছেলে তামিম খেলবেন নিজ শহর চিটাগাংয়ের বিপক্ষে। তাই তামিমের জন্য বরিশাল নাকি হোম টিম? চিটাগাং কিংসকে সমর্থন করবেন বন্দরনগরী ক্রিকেট প্রেমীরা? সেই প্রশ্নেও মধুর সমস্যায় বরিশাল অধিনায়ক। আমি ব্যাটিং এ নামলে হয়তো আমার জন্য একটু চেয়ার করতে পারে, বাট বিকজ চিটাগং ইজ প্লেইং আ ফাইনাল and I expect Chittagonians to support their own team. বিপিএল এর 11তম আসরের ট্রফির সাথে দুই ফাইনালিস্ট ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস অধিনায়কের ফটো সেশন। 2 মিনিটের এই আয়োজনের জন্য গণমাধ্যম কর্মীদের অপেক্ষায় থাকতে হলো প্রায় ঘণ্টাখানেক। হাসি মুখে ক্যামেরায় পোজ দিয়ে বিদায় নিলেন দুই অধিনায়ক। ফটো সেশনে অবশ্য গণমাধ্যমে কথা বলেনি কেউই। চিটাগাং কিংসের প্রথম নাকি ফরচুন বরিশালের দ্বিতীয়? হোম অব ক্রিকেটে কে উঁচিয়ে ধরবেন ট্রফি 11তম বিপিএল এর? মোহাম্মদ মিঠুন নাকি তামিম ইকবাল খান? সেটা দেখার অপেক্ষায় পুরো জাতি। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, বিপিএল ফাইনাল ঘিরে মিরপুরের টিকিট প্রত্যাশীদের ভিড়। সেখানে আছেন সহকর্মী মামুনুর রশিদ, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মামুন, টিকিট প্রত্যাশীদের ভিড় এখন কেমন দেখছেন? আর নানা অঘটনার মধ্য দিয়ে এবার পর্দা নামছে বিপিএল এর, তাই ফাইনালকে ঘিরে তাদের উৎসাহ কেমন দেখছেন? আপনি একটা কথা বলছিলেন যে বরিশালের কি ব্যাক টু ব্যাক নাকি চিটাগং কিংসের প্রথম। আমি সেই সাথে আরেকটু যোগ করে লাইভটা শুরু করতে চাই। সেটা হচ্ছে ট্রফিটা কি লঞ্চে উঠবে নাকি সাগর পাড়ে যাবে, সেই কথাটা আমরা হয়তো এখানে যারা আছেন, আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন বেশ মানুষজন জড়ো হয়ে আছেন। তারা আসলে এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে ঢোকার জন্য অপেক্ষা করছেন। টিকিট কেটেছেন তারা, টিকিট কেটে তারা অপেক্ষা করছেন যে তারা কখন মাঠে ঢুকতে পারবেন। এখনো পর্যন্ত মূল ফটকটা খুলেনি, তাদেরকে ঢুকতে দেওয়ার অনুমতিটা দেওয়া হয়নি। 3টায় গেট খুলবে, দর্শকরা ঢুকতে পারবেন 3টার পরে। জমজমাট একটা ফাইনালের অপেক্ষায়, জমজমাট একটা ফাইনাল তারা চায় এবং সেই জন্য তারা অপেক্ষা করছেন। আমরা একটু এখানে দর্শকদের সাথে একটু কথা বলতে চাই যে আসলে তারা কোন দলকে কে সাপোর্ট করছেন, কি আশা নিয়ে এসেছেন। আমরা একটু আপনার কাছে আসতে চাই। আপনি একটা প্লে কার্ড নিয়ে এসেছেন, কি মনে হচ্ছে কে জিতবে? বরিশাল, ফরচুন বরিশাল। কেন চিটাগং কেন জিতবে না? ফরচুন বরিশাল ভালো ভালো প্লেয়ার, তামিম ইকবাল, মাহমুদ রিয়াদ, মুশফিক, তাহিদ, কায়েল মায়ার্স, ডেভিড মালান। আপনি কার কার দেখতে এসেছেন? মাহমুদ রিয়াদ। মাহমুদ রিয়াদ। আরেকটু শুনতে চাই যে আসলে এই যে এখানে অনেক বরিশালের দর্শক দেখতে পাচ্ছি। বরিশাল বরিশালের বেশ ভালো দর্শক দেখা গিয়েছে। তা আপনাদের কি মনে হচ্ছে আজকে কি আবার সেকেন্ডবার মতো লঞ্চের ট্রফি উঠবে? ইনশাআল্লাহ অবশ্যই 100% উঠবে। আপনারা কি লঞ্চে করে যান বাড়ি? তামিম ইজ দ্য বেস্ট ম্যাম। অবশ্যই লঞ্চের পিছন দিয়ে দিব। চিটাগং কিংসের একজন আছে, আমরা চিটাগং কিংসের একজনের সাথে জানতে চাই কি মনে হচ্ছে। চিটাগাং জিতবো। চিটাগাং পোলা 80 টাকা তোলা। বরিশাল্লা লঞ্চ, ওই লঞ্চ বেচছে আর জীবনই করার লাগবো। ওকে কোনো টাকা পয়সা ওই লঞ্চ ছাড়া আর কোনো উপায় নাই। আমার মনে হয় আজকে আপনার বরিশালকে হারিয়ে চিটাগাং তাদের প্রথম ট্রফি অর্জন করবে এবং লঞ্চে না গিয়ে এটা সাগর পাড়েই যাবে আমার বিশ্বাস। কারণ ওদের পারভেজ ইমন থেকে শুরু করে বাংলাদেশে যে প্লেয়ারগুলো আছে চিটাগাং কিংসে, সবগুলো প্লেয়ার টিম কম্বিনেশনগুলো অনেক ভালো। তো আমার বিশ্বাস যদি প্রথম থেকে ওদের ভালো কম্বিনেশনটা হয় তাহলে চিটাগাং ফাইনাল নেবে, চিটাগাং কাপ জিতবে। দেখতে পাচ্ছেন যে আসলে ম্যাচ মাঠে গড়ানো নয়, কিন্তু মাঠের বাইরের যে খেলা, দর্শকদের মধ্যে যে উত্তেজনা সেটা কিন্তু জমে গিয়েছে এবং এখনো পর্যন্ত বাকি সময় আছে মাঠে ম্যাচ গড়ানোর। সেই সময় পর্যন্ত আসলে দর্শকরা আরো কি বলেন সেটা আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবারও জানাবো আমাদের দর্শকদেরকে। অর্থাৎ মাঠের দৈরতের আগে দর্শকদের দৈরত শুরু হয়ে গেছে। মামুন, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।